হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, আপকামিং এক্সাম ফুড এসআই এবং ক্লার্কশিপকে টার্গেট করে যে আমরা 400+ অঙ্ক করছিলাম, আজকে তার 8 নম্বর ক্লাস। তো দেখো আজকের প্রথম অঙ্কটা। দেখো প্রথম অঙ্কটা বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, এটা কোন হবে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের WBPSCতেই আসা অঙ্কটা, সম্ভবত মিসলেনিয়াসে এসেছিল এই অঙ্কটা। তো দেখো যখন এই অঙ্কটা বলবে যে কোনো বৃহত্তম সংখ্যা, মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ একই থাকবে, তখন আমরা এই সংখ্যাগুলির মাঝের ডিফারেন্সটা বের করব। তাহলে 1305 ও 4665 মাঝে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বের করব। ধরো এর মাঝে ডিফারেন্সটা D1 হলো, আর এই দুটোর মাঝে অর্থাৎ 4665 ও 6905-এর মাঝে যে ডিফারেন্সটা, সেটা বের করব। এই দুটো ডিফারেন্সের যখন আমি গসাগু বা HCF যদি করে দিব, ঠিক আছে, তাহলে যে ভ্যালুটা হবে সেটাই আমার অ্যান্সার হবে। কেন হলো এগুলো, বা এর ডিফারেন্সটা বের করে কেন এর HCF বের করলে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে, এই সব বিষয়গুলো ডিটেলসে আমি যখন তোমাদের লসাগু ও গসাগুর চ্যাপ্টার ধরে করাবো তখন আমরা ডিটেলসে বোঝাবো। তবে এখন যে অঙ্কের ট্রিক্স অনুযায়ী অঙ্কটা হবে, সেই ট্রিক্সটা আমি বলে দিচ্ছি। তো দেখো 1305 ও 4665-এর মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে 5 থেকে 5 বাদ দিলে 0, 6 থেকে 6 অর্থাৎ 6 থেকে 3 বাদ দিলে 3, আর এখানে 4 থেকে 1 বাদ দিলে 3 অর্থাৎ 3360। আর 6905 থেকে 4665-এর মধ্যে পার্থক্য করলে কত হচ্ছে, এর মধ্যে ডিফারেন্সটা 5 থেকে 5 বাদ দিলে 0, 0 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 7 বাদ দিলে 2, আর 6 থেকে 5 বাদ দিলে 6 থেকে 4 বাদ দিলে হবে 2, ঠিক আছে। তাহলে এদের মাঝে যে ডিফারেন্সটা হলো 3360 ও 2240। এখন এদের আমি গসাগু করব, অর্থাৎ 3360কে আমি যদি ভেঙে লিখি তাহলে 3 × 1 1 2 0, আর এটাকে ভেঙে লিখলে হবে 2 × 1 1 2 0। এই দুটোর এখন যদি আমি HCF করি তাহলে আমাদের ভ্যালুটা কী হবে। দেখো এর মধ্যে কমন কোন ভ্যালুটা আছে, 1120, তাহলে আমাদের 1120 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা ভাগ প্রক্রিয়াও দেখতে পারো, গসাগুটা বের করতে পারো, অর্থাৎ 2240 দিয়ে 3360কে ভাগ করে দেখতে পারো। 3360কে ভাগ করছি, তাহলে 2240 0 2 1 1 1120। এই 2240কে আবার ভাগ করব, 2240কে আবার ভাগ করব, তাহলে 1120কে 2 দিয়ে গুণ করলে 2240 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 1120 অ্যান্সার হচ্ছে। তাহলে আমাদের গসাগু কত হলো, 1120। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে 1120 হচ্ছে সবচাইতে বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে 1305, 4665 এবং 6905কে ভাগ করলে আমাদের ভাগশেষ সেম থাকবে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 48, 72 এবং 84কে আমি প্রথমত লসাগু করব। 48, 72 আর 84 লসাগু করছি, ঠিক আছে। তো 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। তো 4 একে 4, 4 8 32, 4 দুগুণে 8, 4 একে 4, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 7 21, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এখানে 7 নামবে। তাহলে এদের লসাগুটা কত হবে, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48, আর এখানে 3 7 21, তাহলে 48 আর 21 গুণ করে দিচ্ছি। তাহলে 8 একে 8, 4 একে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20, 20 0 হাত থেকে 2, 4 দুগুণে 8 আর 2 10, অর্থাৎ 1008 হলো। তাহলে 1008 এমন ক্ষুদ্রতম সংখ্যা বেরোলো যে সংখ্যাটাকে 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমাদের কি চেয়েছে, যে এমন ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটার সঙ্গে 10 যোগ করলে তবেই এইগুলো দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ এই 1008কে আমি 998 + 10 এই আকারে লিখতে পারি, অর্থাৎ 998-এর সঙ্গে 10 যোগ করে তবে 1008 হবে, আর এই 1008কে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তাই আমি বলতে পারি যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 998-এর সঙ্গে 10 যোগ করলে তবেই এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, 998।
তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। এইখানে যখন তোমাকে 10 যোগ করতে বলবে তখন এখান থেকে 10 বিয়োগ করে দেবে, 10 বিয়োগ করে দেখবে 998, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে রমেনবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার 3 গুণ বয়সী। ঠিক আছে, তাহলে দেখো রমেনবাবু এটা তার ওয়াইফ আর তার এটা ডটার। তাহলে কি বলেছে যে ডটারের 3 গুণ বয়সী, তাহলে ডটারের বয়স যদি আমি এক্স ধরি তাহলে রমেনবাবুর বয়স তার 3 গুণ হবে। আর রমেনবাবু কি তার ওয়াইফের থেকে 4 বছরের বড়, তার মানে তার ওয়াইফ রমেনবাবুর থেকে 4 বছর ছোট হবে। তাহলে ওয়াইফের বয়স কত? 3x - 4। যদিও এখানে ওয়াইফের বয়সটা আমার খুব মানে এই অঙ্কটার ক্ষেত্রে দরকার পড়বে না, তবুও জানি না কেন দিয়েছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে যে 10 বছর পরে যদি রমেনবাবুর তার কন্যার দ্বিগুণ বয়সী হয়, অর্থাৎ 10 বছর পরে রমেনবাবুর বয়স কত হবে? 3x + 10, আর তার কন্যার কত বছর হবে? x + 10। তাহলে এইটা হলো কন্যার বয়স 10 বছর পর, এটা হলো রমেনবাবুর বয়স 10 বছর পর। এখন কি বলেছে যে 10 বছর পর রমেনবাবু তার কন্যার দ্বিগুণ বয়সী হবে। তাহলে এইটা হচ্ছে রমেনবাবুর বয়স কি? তার কন্যার দ্বিগুণ বয়সী। তাহলে নিশ্চয়ই কন্যার বয়স আর রমেনবাবুর বয়স কখন সমান হবে? যখন আমি তার কন্যার বয়সকে 2 দিয়ে গুণ করব, তাই তো? কারণ কন্যা তো অলরেডি 2 গুণ ছোট হয়ে আছে, তাহলে যখন কন্যার সঙ্গে 2 দিয়ে গুণ করব তখন রমেনবাবুর বয়সের সঙ্গে তার কন্যার বয়স সমান হয়ে যাবে। তাহলে এই শর্ত থেকে আমি এখন x এর ভ্যালুটা বের করব, তাই তো? তাহলে 3x + 10 সমান 2x + 20। তাহলে এই 2x এদিকে আসলো, তাহলে 3x থেকে 2x বাদ দিলে x হবে, আর এই 10 ওই দিক চলে যাবে, তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10 হবে। তাহলে x এর ভ্যালু হলো 10। কী চেয়েছে? তবে তাদের কন্যার এখন বয়স কত? তাহলে এখন বয়স মানে এটা কি বলেছে? রমেন 4 বছর, কন্যার 3 গুণ 10 বছর পর, তাহলে বর্তমান বয়স কত? x এর ভ্যালু বেরোলো 10, তাহলে কন্যার বর্তমান বয়স কত হবে? 10 বছর। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর অঙ্কে যাই। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি শহরের জনসংখ্যা 60,000 থেকে বেড়ে 65,000 হলো, তাহলে জনসংখ্যার বৃদ্ধির শতকরা হার কত? এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর পার্সেন্টেজের অঙ্ক। ঠিক আছে, 60,000 থেকে বেড়ে 65,000 হয়েছে, তাহলে বেড়েছে কত? 5,000। তাহলে 5,000 বেড়েছে। তাহলে আগে জনসংখ্যা কত ছিল? 60,000। তাহলে 60,000 জনসংখ্যার উপরে 5,000 জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-এ কত? তাহলে আমার কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে 3টে জিরো কাটবে, এই একটা জিরো কাটবে। ঠিক আছে, আচ্ছা 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 25/3। তাহলে 25/3%। তাহলে 25/3% মানে কি? 3 8 24, তাহলে 24, 8 পূর্ণ 1/3%, 8 পূর্ণ 1/3%, অপশান সি অ্যান্সার। চলো নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি 140 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার। ট্রেনটি 960 মিটার দীর্ঘ একটি সেতু কত সময়ে অতিক্রম করবে? তাহলে ট্রেনের স্পিড আমরা ফর্মুলাকে কি জানি? স্পিড = ডিস্ট্যান্স বাই টাইম। এবার ট্রেনের স্পিড কী বলা আছে? 45 কিলোমিটার/আওয়ার। তাহলে 45 কিলোমিটার/আওয়ার ডিস্ট্যান্স কত? 140 মিটার ট্রেনটির দৈর্ঘ্য, আর সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 960 মিটার। তাহলে একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য সঙ্গে সঙ্গে সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করলো, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগফলটা হবে তাদের ডিস্ট্যান্স। তাহলে 140 আর 960 যোগ করলে কত হবে? 1100, অর্থাৎ এখানে 1100 মিটার হলো বাই টাইম। এখন দেখো এটা তো মিটারে আছে, কিন্তু এটা দেখো 45টা কিলোমিটার/আওয়ারে আছে, তো এটাকে আমি কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করব। তাহলে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 5 9 45, 9 দুগুণে 18। তাহলে এখান থেকে দেখো 5 5 25, 5 5 25, এখানে কাটাকাটি চলে যাচ্ছে, 4 25 100, হাত থেকে 10, 4 25 100। তাহলে টি এর মান হলো এই 2 আর 44 গুণ হবে, অর্থাৎ 88 সেকেন্ড। তাহলে এই 140 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনটি 980 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে 88 সেকেন্ড সময় লাগবে। তাহলে অপশান ডি অ্যান্সার। চলো নেক্সট দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক। ঠিক আছে, বলেছে দেখো 15% লবণাক্ত জল লবণের দ্রবণ থেকে 30 কেজি জল বাষ্প আকারে উড়িয়ে দেবার পর অবশিষ্ট দ্রবণে লবণের পরিমাণ 20%, পূর্বে কত কেজি দ্রবণ থাকবে? দেখো লবণ বা সাল্ট, আর এখানে থাকলো ওয়াটার। তাহলে 15% লবণ, আর তার মানে 15% যদি লবণ হয়, 15% মানে কি 15/100,
তাহলে 100-র মধ্যে 15 ইউনিট যদি লবণ হয় তাহলে নিশ্চয়ই 85 ইউনিট কী থাকবে, জল থাকবে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করে লিখি তাহলে এটাকে রেশিও আকারে কেটে নিচ্ছি, 3 × 5 = 15 আর এখানে 5 × 17 = 85, আর এখানে লিখছি ফ্রেশ করে সল্ট আর ওয়াটারের যে রেশিওটা হলো 3:17। ঠিক আছে, এখন কি বলেছে, এই 30 কেজি জল বাষ্প আকারে উড়িয়ে দেওয়ার পর অবশিষ্ট দ্রবণের লবণের পরিমাণ কত হলো, 20%। তাহলে 20 ইউনিট লবণ আর 80 ইউনিট জল থাকছে, তার মানে তাহলে এটাকে আমি কাটাকাটি করি 1, 4, তাহলে 1 ইউনিট সল্ট আর 4 ইউনিট কত থাকবে, ওয়াটার। এখন দেখো এই দ্রবণ থেকে জলটা বাষ্পীভূত হয়ে গেছে কিন্তু লবণ তো বাষ্পীভূত হয়নি, তাহলে লবণের ভ্যালুটা দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই লবণের ভ্যালুটাকে সেম করে নেব। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে 3 দিয়ে গুণ করছি, এখানেও 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে 3 দিয়ে গুণ করা মানে কত, 3, আর এখানে 3 দিয়ে গুণ করা মানে 3 × 4 = 12। তাহলে দেখো 3 ইউনিট সল্ট আগে ছিল, এখনও 3 ইউনিট সল্ট হলো, মানে লবণ হলো। আর এখন দেখো 17 ইউনিট জল আছে, এখন 12 ইউনিট জল হয়ে গেছে, তার মানে জল কমে গেল কত ইউনিট, 5 ইউনিট। 5 ইউনিটের মানে বলেছে যে 30 কেজি জল বাষ্পীভূত হয়ে উড়ে গেছে। তাহলে 5-এর মানই 30, তাহলে 1-এর মান কত, 5 × 6 = 30, মানে 5 দিয়ে ভাগ হবে, তাহলে 6। কী চেয়েছে, পূর্ব কত কেজি দ্রবণ ছিল, পূর্বে 3 ইউনিট কী ছিল, লবণ ছিল, আর 17 ইউনিট কী ছিল, জল ছিল, তাহলে টোটাল 20 ইউনিট দ্রবণ ছিল। তাহলে 20 ইউনিটের মান কত, 20 দিয়ে গুণ করে দেবো, তাই তো 20 × 6, তাহলে 6 × 2 = 12, 120 কেজি। তাহলে পূর্বে 20 কেজি দ্রবণ ছিল। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। আশা করছি বুঝতে পারছো। আমি সুবিদ্যার স্যারের বইয়ের অ্যারিথমেটিকের যে সিরিজটা শুরু করেছিলাম, সেই সিরিজে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। মিশ্রণের চ্যাপ্টারটা বাকি ছিল, আমি কিছুদিনের মধ্যেই মিশ্রণের চ্যাপ্টারটাও শুরু করব, আর তখন মিশ্রণের চ্যাপ্টারটাকে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। তোমরা যদি সুবিদ্যার স্যারের অ্যারিথমেটিক পোর্শনের অঙ্কগুলো করতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করতে পারো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে এই মূলধনের অনুপাতকে যদি সময়ের অনুপাত দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাই লভ্যাংশের অনুপাত। তাহলে দেখো মূলধনের অনুপাত 2 আর সময়ের অনুপাত 4, তার 4 × 8:2, আর এখানে 3 × 6:3 আর 5 × 5 = 15। তাহলে 8:6:15, অর্থাৎ এই যে রেশিওটা হলো, এটা হলো লভ্যাংশের রেশিও। এটা হচ্ছে এর, এটা বি, আর এটা হচ্ছে সি এর। ঠিক আছে, তাহলে এর লভ্যাংশ 8 ইউনিট, বি এর লভ্যাংশ 6 ইউনিট, আর সি এর লভ্যাংশ হচ্ছে 15 ইউনিট। এখন কি বলেছে দেখো, সি এর লভ্যাংশ এর লভ্যাংশ থেকে এত টাকা বেশি, তাহলে সি এর লভ্যাংশ 15 ইউনিট আর এর লভ্যাংশ 8 ইউনিট, কত বেশি, 5 আর 2 7 বেশি। আর এই 7-এর মানে বলা আছে 1,47,000, তাহলে 1,47,000। তাহলে 1-এর মান কত হবে, 1,47,000কে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি চেয়েছে যে বি এর লভ্যাংশ কত, তো বি এর লভ্যাংশ কত, 6 ইউনিট। তাহলে 6-এর মান কত, তো 6 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 7-একে 7, 7 × 2 = 14, 7-একে 7, 21,000, 21,000 × 6, অর্থাৎ 6-একে 6, 6 × 2 = 12, তারপরে 3টে 0, তাহলে 1,26,000। তাহলে বি এর যে লভ্যাংশ হবে সেটা হচ্ছে 1,26,000, অপশান এ অ্যান্সার। চলো নেক্সট 8 নম্বর অঙ্কে যাই। দেখো 8 নম্বর অঙ্কটা বলেছে পীয়ূষ ও রিজু যথাক্রমে 4 কিলোমিটার ও 6 কিলোমিটার বেগে বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ধরো এখান থেকে এদিকে যাচ্ছে পীয়ূষ আর এদিকে যাচ্ছে রিজু, তাহলে বিপরীত দিকে যাত্রা শুরু করছে। আমরা জানি যখন বিপরীত দিকে যাত্রা শুরু করে বা পরস্পরের অভিমুখে একই দিকে অভিমুখে যাত্রা শুরু করবে তখন রিলেটিভ স্পিড হয় যোগ, অর্থাৎ রিলেটিভ স্পিড হবে এই পীয়ূষের স্পিড আর রিজুর স্পিডের যোগফল। অর্থাৎ পীয়ূষের স্পিড কত, 4, আর রিজুর স্পিড কত, 6, তাহলে তাদের যে রিলেটিভ স্পিড কত হবে, 4 আর 6 যোগ করলে হবে 10। আর স্পিড মানে কি জানি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তাহলে ডিস্টেন্স বাই টাইম, টাইমটা কত, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে কি, 2 × 2 = 4, 4 × 5, 5/2, অর্থাৎ 5/2। এই 2টা উপরে পাল্টিকে উপরে চলে যাবে, তাহলে 5 × 2 = 10। তাহলে ডি এর মান কত হবে, 5 × 5 = 25 কিলোমিটার। তাহলে 2.5 ঘন্টা পর পীয়ূষ ও রিজুর মাঝে যে দূরত্ব হবে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হবে 25 কিলোমিটার। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট 9 অঙ্কটা বলেছে যে একটি শ্রেণীর 22 জন ছাত্রের মধ্যে 21 জন ছাত্রের গড় নম্বর 44 ও বাকি একজনের প্রাপ্ত নম্বর 66। দেখো 21 জনের
21 জন ছাত্রের গড় নম্বর 44, তাহলে 21 জন ছাত্রের মোট নম্বর কত হবে? 21 × 44, তাহলে 4 21 84, 84 4 হাত থেকে 8, 4 21 84 আর 8 92, 924। তাহলে 21 জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে 924। এবার এই যে একজন ছাত্র তার নম্বর কত? 66, তাহলে 66 যোগ করে দেব। তাহলে কত হচ্ছে? 4 আর 6 যোগ করলে 10, 10 0 হাত থেকে 1, 6 2 8 আর 1 9 আর 1 9, 990 হলো এখন 22 জন ছাত্রের টোটাল নাম্বার। তাহলে 22 জন ছাত্রের মোট নাম্বারের গড় কত হবে? 22 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 11 দোকানে 22, 9 11 99 অর্থাৎ 90, অর্থাৎ 2 কে 2 45, অর্থাৎ এখন 22 জন ছাত্রের গড় নম্বর কত হবে? 45। অপশান সি অ্যান্সার। চলো নেক্সট দেখো 10-এর অঙ্কটা কি বলেছে। এইটা এই যে 12, 22, 32, 42, 52, 62 আর 72 সংখ্যার গড় চেয়েছে। তো এগুলো তোমার মনে হতে পারে যে সবগুলোকে যোগ করে দেবো, দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু না, এর করার একটা আমাদের ফর্মুলা আছে। তোমরা যে সমান্তর প্রগতি দেখবে সুবিধা স্যারের বই বা যে কোনো বইতেই পেয়ে যাবে, বীজগণিতে একটা চ্যাপ্টার আছে সমান্তর প্রগতি, সেই চ্যাপ্টারের অঙ্ক এটা। এখানে এতগুলো সংখ্যার সমষ্টির একটা ফর্মুলা আছে। এই এতগুলো পরপর যে সংখ্যাগুলো আছে তার সমষ্টির ফর্মুলা হচ্ছে SN = SN মানে সমষ্টি সমান n/2 a + l। আচ্ছা, এই সমষ্টি এই ফর্মুলা দিয়ে এই যোগটা করতে পারবো তখনই যখন দেখো তাদের মাঝের যে গ্যাপটা সেম। দেখো 12 থেকে 22-এর মাঝে যে গ্যাপ দেখো 22 আছে, এই 10 আছে। আবার 22 থেকে 32-এর মাঝে যে গ্যাপটা দেখো 10 আছে। আবার 32 থেকে 42-এর মাঝের গ্যাপটা দেখো 10 আছে। যখন তাদের মাঝের গ্যাপটা সমান হয়ে যাবে তখন আমরা এই সমান্তর প্রগতির এই সমষ্টির ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে n মানে কি? n মানে হচ্ছে এখানে যতগুলো পদ আছে, আর a মানে কি? এখানকার প্রথম যে পদটা 12, আর l মানে হচ্ছে লাস্ট বা শেষ পদটা অর্থাৎ 72। এখন এটা তো আমাকে সমষ্টি চাইনি, চেয়েছে গড়। তাহলে এই টোটাল 7খানা পদ আছে, এই 7টা পদের সমষ্টির ফর্মুলা এটা। আর গড় মানে কি? 7 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এখানে n দিয়ে ভাগ করে দিচ্ছি, n কেটে যাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি ফর্মুলাটা দাঁড়ালো a + l/2। তাহলে n সংখ্যক পদের গড়ের ফর্মুলা হচ্ছে a + l/2, অর্থাৎ প্রথম পদ 12 আর শেষ পদ কত? 72, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 12 আর 72 যোগ করলে কত হয়? 2, 4 আর 7 রেখে 8 অর্থাৎ 2, 42। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 42। তাহলে 12 থেকে এই যে 72 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত হচ্ছে? 42। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। যখন এরকম টাইপের, আবার বলি, যখন এরকম সমান্তর প্রগতিতে সংখ্যা দেওয়া থাকবে তাহলে তার সমষ্টির ফর্মুলা হচ্ছে n/2 × a + l, আর গড় বের করলে n দিয়ে ভাগ করে দেবো, তাহলে l কেটে যাবে। তাহলে গড়ের ফর্মুলাটা হয়ে গেল প্রথম পদ যোগ শেষ পদ /2। তাহলে প্রথম পদ কত? 12 আর শেষ পদ কত? 72। তাহলে দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট 11 নম্বর অঙ্কটা। একটি সৈন্যদলে 500 জনের জন্য 27 দিনের খাদ্য মজুদ ছিল। দেখো এই অঙ্কটা আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো। m1 h1 d1 / w1 = m2 h2 d2 / w2। m1 মানে ম্যান বা কতজন মানুষ কাজ করছে, h1 মানে আওয়ার বা কত সময় ধরে কাজ করছে, আর d মানে ডে বা কত দিন ধরে কাজ করছে সেটা, আর w মানে ওয়ার্ক বা কাজ। এখন দেখো 500 জন 27 দিনের খাদ্য, 500 জনের 27 দিনের খাদ্য মজুদ ছিল। এখন 3 দিন পর আরও 300 জন সৈন্য এসে যোগ দিয়েছে। তাহলে 500 জনের খাবার মজুদ ছিল কিন্তু 27 দিনের, কিন্তু ওই যে 3 দিনে কিছু খাবার খেয়ে নিয়েছে, তাহলে থাকবে কত দিনের খাবার? আর 27 থেকে 3 বাদ দিলে 24 দিনের, অর্থাৎ 500 জনের জন্য আর এই 500 জন আর 24 দিন খাইলেই খাবারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কি হলো? সেই 3 দিন পর এই 300 জন সৈন্য আরও এসে যোগ দিল। তাহলে মোট সৈন্য কত হলো? 500 আর 300 টোটাল 800। তাহলে 500 জন সৈন্যের খাদ্য যদি 24 দিনের মজুদ থাকে, তাহলে ওই 800 জন সৈন্য কত দিনে খাবে? ধরলাম x দিনে। তাহলে 0 0 কাটলাম, 8 × 8 3 × 8 24। তাহলে এক্সের ভ্যালু বের হলো 3 × 5 = 15। তাহলে যে খাবার 500 জন সৈন্য 24 দিনে খেতে পারতো, সেই খাবার 800 জন সৈনিক 15 দিনে খেতে পারবে। তো আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান এ। চলো নেক্সট দেখো 12 নম্বর অঙ্কটা বলেছে যে
একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার ও একটি কোণ 60 ডিগ্রি হলে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য কত? এটা অ্যাডভান্স ম্যাথের অঙ্ক, ঠিক আছে, তবে ভালো অঙ্ক। দেখো এটা একটা রম্বস, ধরো এটা রম্বসের ছবি এঁকে দিচ্ছি। আচ্ছা, রম্বসের একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তো এই কোণটা ধরো আমি 60 ডিগ্রি ধরলাম। এর রম্বসের যখন কর্ণটা আমি টানবো এই কর্ণ বরাবর, তখন এই 60 ডিগ্রি কোণটা কি দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই কোণটার মান হয়ে যাবে 30 ডিগ্রি। আর আমরা জানি কি রম্বসের বাহুদ্বয় 90 ডিগ্রিতে পরস্পরকে ছেদ করে, তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর এই বাহুটার মান তো 10 বলা আছে, আমি ধরলাম এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি, আর তারা ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এই যে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী একটা ত্রিভুজ হয়ে গেল, এটা এ, এটা ও আর এটা বি। এই যে কোণটার মান, এই কোণটার মান 30 ডিগ্রি আর এই কোণটার মান 90 ডিগ্রি আমরা জানি। এখন এই বাহুটার মান তো 10 সেন্টিমিটার বলা আছে। দেখো আমরা সাইন 30, সাইন মানে কি লম্ব বাই অতি। লম্ব মানে কি আমরা যখন এই কোণের সাপেক্ষে আমরা সাইন 30 মান বের করছি, তাহলে লম্ব কি এর বিপরীত বাহুটা লম্ব হয়, তাহলে বিপরীত বাহু লম্ব মানে কি ওবি বাই অতি। অতি মানে কি এবি, এটাকে এবিটাকে বলা হয় অতিভুজ অর্থাৎ এবি। আর সাইন 30 মান আমরা জানি কত, হাফ সমান ওবির মান। ওবির মানটা আমাকে বের করে নিতে পেয়ে যাবো এখান থেকে ওবি, আর এবির মানটা দেওয়া আছে 10, তাই তো। তাহলে এখান থেকে ওবির মানটা পেয়ে যাব আমরা, দেখো 2 5 কেটে যাবে, অর্থাৎ ওবি মান পেয়ে গেলাম 5। ওবি মানে কোনটা, এটার মান 5 পেয়ে গেলাম, এইটার মান 5 পেয়ে গেলাম, আর এটার মান 10 জানা আছে। এইখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি ও এর মানটা বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে ও এর মানটা কি হবে, যে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, অর্থাৎ 100 মাইনাস 25 অর্থাৎ √75, অর্থাৎ এটা হবে 5 × √3 সেমি। এবার ব্যাপারটা ভাবো, ও এ, এই যে ও এ এইটুকু, এই মানটার ভ্যালু বেরোলো 5√3। তাহলে এ বি, এসি এই টোটালটার মান কত হবে, তার দ্বিগুণ হবে। তাহলে এসির মান কত হবে, এসির মান হবে 5√3, 2 × 5√3 অর্থাৎ 10 × √3। আবার দেখো ওবির মান বেরোলো, এই ওবির মান বেরোলো 5, তাহলে বিডি অর্থাৎ বিডি এই বাহুটার বা এই কর্ণটার দৈর্ঘ্য বেরোবে কত, 2 × 5 অর্থাৎ 10 সেমি, ঠিক আছে। এখন কি চেয়েছে, যে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য কত। দেখো এসি এই কর্ণটার দৈর্ঘ্য কত, 10 × √3, আর ডিবি এই কর্ণটার দৈর্ঘ্য বেরোলো 10 সেমি। তাহলে বলো তো এই কর্ণ দুটির মধ্যে কোনটা ছোট হবে, অবশ্যই 10 সেমি ছোট হবে। তাহলে এই কর্ণ দুটির মধ্যে কোন কর্ণটা ছোট হলো, এই বিডি কর্ণটা ছোট হলো। কেন, কারণ এই 10-এর সঙ্গে সামথিং একটা গুণ আছে, আর এটা শুধুমাত্র 10, তার মানে এই ভ্যালুটা আমার সবচেয়ে ছোট হবে। তাহলে ছোট কর্ণটির দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, অপশান এ অ্যান্সার। চলো নেক্সট দেখো 13 অঙ্কটা কি বলেছে, একটি চৌবাচ্চায় দুটি ছিদ্র আছে, প্রথম ছিদ্রটি 8 মিনিটে ও দ্বিতীয় ছিদ্রটি 12 মিনিটে ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে। তাহলে এই চৌবাচ্চাটি ধরো এ নল দিয়ে 8 মিনিটে খালি হয়, আর বি নল দিয়ে দুটোই খালি হচ্ছে 12 মিনিটে খালি হয়। তাহলে 8 আর 12 লসাগু করলে হবে, 8 আর 12 লসাগু হবে দেখো 24 হচ্ছে। 24 হলো টোটাল ক্যাপাসিটি বা টোটাল ধারণ ক্ষমতা ট্যাঙ্কির। তাহলে 8 দিয়ে 24কে ভাগ করলে হবে 3 হলো এ নলের কর্মদক্ষতা, আর 12 দিয়ে 24কে ভাগ করলে হবে 2 হলো বি নলের কর্মদক্ষতা। অর্থাৎ এ নল 1 মিনিটে 3 ইউনিট জল বের করে দিতে পারে, আর বি নল 1 মিনিটে 2 ইউনিট জল বের করে দিতে পারে। তাহলে দুটো নল যখন একসঙ্গে খুলে দেবো, তাহলে দুটো নল 3 আর 2 5 ইউনিট, অর্থাৎ একসঙ্গে দুটো নল যদি খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে 5 ইউনিট জল বের করে দিবে। এটা হচ্ছে তাদের কর্মদক্ষতা। এখন কি বলেছে, দুটি ছিদ্র একত্রে কার্যকরী হলে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি করবে। তো সম্পূর্ণ চৌবাচ্চা কত, 24 ইউনিট। এই 24 ইউনিট চৌবাচ্চাকে 5 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ তাদের কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 24কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 20 আর থাকলো 4, অর্থাৎ 4 × 4/5 মিনিটে। তাহলে দুটো নল একসঙ্গে খুলে দিলে 4 × 4/5 মিনিটে খালি করে দেবে। 4 × 4/5 অপশান বি অ্যান্সার। চলো নেক্সট দেখো 14 অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 2 ঘন্টায় ও স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 20 মিনিটে। তাহলে স্থির জলে 5 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে।
দেখো নৌকাটা স্রোতের প্রতিকূলে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে অর্থাৎ আপ স্ট্রিমে যাচ্ছে কত 2 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 1 কিলোমিটার, তাহলে এটা হলো আপ স্ট্রিমের স্পিড। আর ডাউন স্ট্রিম বা অনুকূলের স্পিড কি, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যাচ্ছে 20 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 20 মিনিটে, তাহলে 20 দিয়ে ভাগ করে দিলে আমি তার স্পিডটা পেয়ে যাব। এবার যেহেতু এটা কিলোমিটার আছে আর এটা যেহেতু মিনিট আছে, তাই এটাকে ঘন্টায় চেঞ্জ করলে 60 দিয়ে ভাগ করে দেবো, এই 60টা পাল্টিকে উপরে চলে যাবে, তাহলে 20 3 20 60, অর্থাৎ প্রতিকূলের স্পিড হয়ে গেল, অনুকূলের স্পিড হয়ে গেল 3 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলের স্পিড হলো 1 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলেছে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে নৌকাটির সময় কত লাগবে, তাহলে নৌকা অর্থাৎ বোটের স্পিডটা আগে বের করি। বোটের স্পিডের ফর্মুলা কি জানি, যে অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমি বোটের বা নৌকার স্পিড পেয়ে যাই। তাহলে দেখো অনুকূলের স্পিড 3, প্রতিকূলের স্পিড 1, 3 আর 1 যোগ করে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2, তাহলে এটা হলো নৌকার স্পিড, এটা হলো নৌকার স্পিড। আর স্পিড ইজ ইকুয়াল টু কী জানি, ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্স কত 5 কিলোমিটার বলা আছে বাই টাইম, তাহলে টি এর ভ্যালু কী হবে, এই 2টাই দিক চলে যাবে, টিটা ওখানে চলে যাবে, তাহলে 5/2 অর্থাৎ 2.5 আওয়ার, তাহলে এটা হবে 2.5 ঘন্টায়। 2.5 কিলোমিটার মানে ঘন্টা মানে 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা মানে কি 2 ঘন্টা 30 মিনিট, অপশান এ অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 15 অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 500টি মুদ্রা আছে, মুদ্রার সংখ্যা আছে। ঠিক আছে, আর এইখানে দেখো মুদ্রার মূল্যের অনুপাতটা বলা আছে, তাহলে মূল্যের যে রেশিওটা বলা আছে সেটা হচ্ছে 5:3:2, অর্থাৎ 1 টাকা আমি লিখে নিচ্ছি, 1 টাকার আছে 5 টাকা, মানে 5 টাকা ধরো 5 ইউনিট আছে 1 টাকার কয়েন, আর 50 পয়সার কয়েন আছে 3 টাকা। ঠিক আছে, আর 25 পয়সার কয়েন আছে 2 টাকা, আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি। তাহলে আমি যদি সংখ্যাটা বের করে নিতে পারি, ধরো একটা বাক্সে 5 টাকার 1 টাকার কয়েন আছে, তার মানে নিশ্চয়ই ওর মধ্যে 5খানা 1 টাকার কয়েন আছে, তাহলে কয়েনের সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। আবার দেখো একটা বাক্সে যদি 3 টাকা থাকে 50 পয়সার কয়েন, তার মানে নিশ্চয়ই ওর মধ্যে 3 গুণিত 2 অর্থাৎ 50 পয়সা, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে নিশ্চয়ই 3 দুগুণে 6 অর্থাৎ 6টা 50 পয়সা যদি থাকে তবেই তার মধ্যে 3 টাকা থাকবে, তার মানে নিশ্চয়ই 50 পয়সার 6খানা আছে। একরকমভাবে 25 পয়সা ক টাকা আছে, 2 টাকা আছে, আর 4খানা 25 পয়সা থাকা মানে কি 1 টাকা হওয়া, তার মানে 4 দুগুণে 8 অর্থাৎ নিশ্চয়ই 8খানা 25 পয়সা থাকা মানে কি তার মধ্যে 2 টাকা আছে 25 পয়সার কয়েন। তাহলে মোট কয়েনের সংখ্যা কত হলো 5, 6 আর 8 যোগ করলে কত হচ্ছে 5 আর 6 11 আর 8 19, তাহলে টোটাল কয়েনের সংখ্যা হলো 19, কিন্তু এখানে বলছে টোটাল কয়েনের সংখ্যা 570, তাহলে 19-এর মানই বলা আছে 570, তাহলে 1-এর মান বলা হবে 570/19। ঠিক আছে, কী চেয়েছে, বাক্সে 50 পয়সার মুদ্রা কটি আছে, তো 50 পয়সার মুদ্রা কটি ছিল, 6খানা 50 পয়সার মুদ্রা ছিল, তাহলে 6-এর মান কত, তাহলে 19 3 19 57 অর্থাৎ 30 × 6 3 6 18 180টি, তাহলে ওই বাক্সে টোটাল 180টি ছিল 50 পয়সার মুদ্রা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি অ্যান্সার। চলো নেক্সট। দেখো এই অঙ্কটা তোমাদের WBCS 2023-এ সেম, এইটা না কিন্তু এরকম টাইপের এরকম টাইপের একটা প্রশ্ন ছিল, মানে প্রশ্নের অ্যান্সার ভুল বা ঠিকের যে কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে দেখো 100টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 বরাদ্দ হয়, প্রত্যেকটা যদি সঠিক অ্যান্সার দেয় তাহলে 1 বরাদ্দ হয়, কিন্তু প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1-এর 3 নম্বর কেটে নেওয়া হয়, অর্থাৎ 3 ভাগের 1 নম্বর কেটে নেওয়া হয়। ঠিক আছে, একজন ছাত্র 88টি প্রশ্নের উত্তর দিয়ে 72 নম্বর পেল, তাহলে ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিল, 100টি প্রশ্ন ছিল, 100টি প্রশ্নের অ্যান্সার করেনি, সে 88টা অ্যান্সার করেছে, তো আমি ধরলাম সে এক্সটি ঠিক অ্যান্সার করেছে, তাহলে প্রতিটা ঠিক অ্যান্সারের জন্য 1 পেয়েছে, তাহলে এক্সটি ঠিক অ্যান্সারের জন্য x × 1 এত নম্বর পেয়েছে। আবার ভুল করেছে, তাহলে কত, টোটাল 88টা অ্যাটেন্ড করেছে, তাহলে 88 - x, এইটা হলো সে ভুল করেছে, আর প্রতিটা ভুলের জন্য 1-এর 3 পেয়েছে, তাহলে 1-এর 3 করে কেটে নিয়েছে, তাহলে 88 - x এই জন্য এত নম্বর কেটে নিয়েছে। ঠিক আছে, × 1/3, এই নম্বরটা সে
ঠিক করার জন্য পেয়েছে, এই নম্বরটা ভুল করার জন্য কেটে নিয়েছে। তাহলে এই ঠিক করা থেকে যেটা কেটে নিয়েছে আমি বিয়োগ করলাম, আর সে বিয়োগ করে যেটা পেয়েছে সেটা হচ্ছে 72 নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে সমাধান করে এক্সের ভ্যালু বের করব। তাহলে 3x, এই 3 দিয়ে এটা গুণ করলাম, 3x মাইনাস 88 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর এই বাই যে 3টা থাকবে এই 3টা এখানে গুণ হবে। তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 216। ঠিক আছে, এই 3x আর একটা x যোগ করলে 4x, আর 88টা ওই দিক চলে যাবে, অর্থাৎ 216 সঙ্গে 88 যোগ হবে। তাহলে কত হচ্ছে? 8 আর 6 14, 14 4 হাত থেকে 1, 8 আর 1 9, 10 0 হাত থেকে 1, 2 আর 1 3, 304। তাহলে 4x সমান 304। ঠিক আছে, দাঁড়াও ভুল করলাম, কি 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, 14 4 হাত থেকে 1, 8 আর 1 9 10। ঠিক আছে, তাহলে 4 1 4, 4 7 28, 7 থেকে 2, 4 6 24, অর্থাৎ এক্সের মান হলো 76। কী চেয়েছে? ছাত্র কতগুলি প্রশ্নের সঠিক অ্যান্সার করেছিল? আমি ধরেছিলাম এক্সটি সঠিক অ্যান্সার করেছিল, তাহলে এক্সের মান 76 বেরিয়ে গেলো, তাহলে সে 76টি সঠিক অ্যান্সার করেছিল, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 17 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 9টি আপেলের মধ্যে একটি 120 গ্রামের আপেল সরিয়ে আরেকটি আপেল রাখলে 9টি আপেলের গড় ওজন 20 গ্রাম বাড়লো। তাহলে 9টি আপেলের ওজন 20 গ্রাম করে বাড়লো, তাহলে মোট কত ওজন বাড়লো? 9 × 20 অর্থাৎ 180 গ্রাম। তাহলে মোট 180 গ্রাম ওজন বাড়লো। ঠিক আছে, কী চেয়েছে? নতুন আপেলটির ওজন চেয়েছে। এই ওজনটা হলো তার বৃদ্ধি পাওয়া ওজন। দেখো 120 গ্রামের আপেল যখন সরিয়ে নেওয়া হলো, তার স্থানে যখন আরও 120 গ্রামের ওজনের আপেল রাখা হলো, তাহলে এই 120 গ্রামকে তো সে মেকআপ করলো, সঙ্গে সঙ্গে এইটা তার বৃদ্ধি পাওয়া ওজন। তাহলে তার মোট ওজন কত হবে? এইটা তো সে মেকআপ করেছে। ঠিক আছে, তাহলে এটা আমাকে যোগ করে দিতে হবে 120টা। তাহলে 0, 8 আর 2 যোগ 10 0, হাত থেকে 1, 1 1 2 আর 3, অর্থাৎ 300 গ্রাম। যে নতুন আপেলটার ওজন হবে 300 গ্রাম, অপশান ডি অ্যান্সার। চলো দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা জানি কি, 3/2 × বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বা এরিয়ার ফর্মুলা আমরা জানি কি, 3/4 × বাহু স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়ার, আর এটা হচ্ছে হাইটের ফর্মুলা। তো হাইটের ফর্মুলা √3/2 × বাহুর মান কত? 9 মিটার। তাহলে 9 দিয়ে গুণ করবো, তাহলে 9 × √3/2। আচ্ছা, 2 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ 4.5 √3 মিটার। তাহলে উচ্চতা হলো 4.5 √3 মিটার, 4.5 √3 মিটার, অপশান বি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। আমরা এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যদি লেগে থাকে, কারো পিডিএফটা লাগে, তো তোমরা গিয়ে পিডিএফটাকে নিয়ে নিতে পারো। তো চলো 19-এর অঙ্কটা কি বলেছে দেখি, যে একজন ছাত্র 16টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে 60% নম্বর পেল। তাহলে 90% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? তাহলে দেখো 60% নম্বর পেয়েছে যখন সে 16টি প্রশ্নের সঠিক অ্যান্সার করেছে, তাহলে 1% নাম্বার পাবে যখন সে 16/60% শুদ্ধ করবে। তাহলে 90% পেতে কত? তো 90%-এর ভ্যালুটা বের করে নিই। তাহলে কত? 90%। আচ্ছা, এখানে একটা পার্সেন্ট ছিল, এখানে একটা পার্সেন্ট, এই পার্সেন্ট কেটে যাবে, 0 0 কাটবে, 3 দুগুণে, আচ্ছা 3 দুগুণে 6, 3 3 9, এখানে 8, তাহলে 3 8 24টি, অর্থাৎ 24টি যদি ঠিক করে তবে সে 90% নম্বর পাবে, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। এটা একটা ভালো অঙ্ক, দেখে যেতে পারো। তো চলো নেক্সট দেখো, একটি সংখ্যার 16% হয় 216। আমি একটি সংখ্যাকে এক্স ধরলাম, এই এক্সের 16% কত? 16/100। তাহলে এর যে ভ্যালুটা সেটা বলেছে 216। তাহলে এখান থেকে এক্সের মানটা বেরিয়ে যাবে, তাহলে 216 × 100/16। এখন এইটা হলো সেই সংখ্যাটি। আবার বলছে সেই সংখ্যাটির, মানে এই সংখ্যাটির 27% কত হবে, মানে 27%-এর ভ্যালু কত হবে? 27% মানে কি 27/100। এই 100 100 কাটবে, তাহলে 4 4 16, 4 5 20, 4 4 16, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে হলো 27। তাহলে 27 কত হয়? 729/2, অর্থাৎ 3 6 3 6 আর এখানে 4.5। ঠিক আছে, 36.5, 364.5, অপশান
সি অ্যান্সার। চলো নেক্সট দেখো 21 অঙ্কটা কি বলেছে যে 0.9 ইন্টু 0.09 ভাগ 0.009 গুণ 0.0009। এইখানে তোমরা যদি আগে এই দুটোকে গুণ করে দাও তারপরে ভাগ করে দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে। আমরা বদমাস রুল BODMAS এই বদমাস রুল থেকে আমরা জানি ডিভিশনের কাজ আগে হয় আর মাল্টিপ্লিকেশনের কাজ পরে হয়। তাহলে 0.9 ইন্টু 0.09 এই ভাগটা আগে করব, অর্থাৎ এটা দিয়ে আমি আগে ভাগ করব 009 ইন্টু এটা থেকে যাবে অর্থাৎ 0.0009। এখন এখানে দুটো ঘর পর দশমিক আছে আর এখানে একটা ঘর, টোটাল 3টে ঘর, তাহলে 3টে ঘর আর এখানে 3টে ঘর অর্থাৎ 3টে বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে এই 9 কাটবে, তাহলে এইখান থেকে যদি দশমিক তুলে দিই তাহলে 1 পরে 1 2 3 4 4টে 0 2 3 4, তাহলে কত হলো 9 9 81। 81 বাই 10,000, তাহলে 81 তাহলে 81 পর 81 মানে 4টে ঘর বাম দিকে গিয়ে দশমিক বসবে, তাহলে একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর, তাহলে দশমিক, তাহলে ভ্যালুটা বেরোলো 0.0008 অন 0.008 অপশান বি অ্যান্সার। চলো নেক্সট দেখো 22 অঙ্কটা বলেছে A/B B/C C/D আর ACD এর ভ্যালু মানে রেশিও বের করতে হবে। তাহলে ABCD কম্বাইন্ড রেশিও তৈরি করবো। দেখো A/B এর ভ্যালু কত বলা আছে 2:3, B/C এর ভ্যালু বলা আছে 4:5 আর C/D এর ভ্যালু বলা আছে 5:7। তাহলে কম্বাইন্ড রেশিও করতে হয় কী করে, আমরা এর আগে বলেছি 3টা এখানে চলে আসবে, এই 3টা এখানে চলে আসবে, 5টা এখানে চলে আসবে, এই 5টা এখানে চলে আসবে, এই 5টা এখানে চলে আসবে আর এই 4টা এখানে চলে আসবে। ঠিক আছে, আমাদের কি দরকার CD, তাহলে এই 3টে আমি গুণ করব। তাহলে 5 4 5 20, 20 দুগুণে 40, 5 5 25, 3 25 75, 3 5 দেখো 5 7 35, 35 ইন্টু 3 তাহলে কত হচ্ছে 35 ইন্টু 3 105। তাহলে A/C/D এর যে রেশিওটা হলো 40:75:105। এটা একটু কাটাকাটি করা যাচ্ছে, 5 8 40, 5 15 75, 5 21 85, অর্থাৎ 8:15:21। তাহলে 8:15:21 আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট দেখো 23 অঙ্কটা কি বলেছে 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। এর আগের পার্টটায় আমি 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার গড়ের অঙ্কটা ছিল, সেখানে জোড় সংখ্যার গড় কত হয় সেটা বলেছিলাম। আমরা জানি যে এনটি জোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা ছিল n × n+1 আর গড় মানে কি n দিয়ে ভাগ করে দিলেই n কেটে যাবে, অর্থাৎ এনটি জোড় সংখ্যার গড়ের ফর্মুলা ছিল n+1। আর এইখানে চেয়েছে আমাদের এটা দরকার নেই, আজকে এটা 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় বলেছে। আর আমরা বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা জানি n², আর বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা যদি n² হয় তাহলে গড়ের ফর্মুলা কী হবে, n দিয়ে ভাগ করব, তাহলে হবে n। তাহলে 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়ের ফর্মুলা হচ্ছে n। nটা কি, এই 1 থেকে 31 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে, তাহলে কতগুলি বিজোড় সংখ্যা আছে দেখো, এই 31 শেষ বিজোড় সংখ্যাটা কত 31, এই 31কে 1 যোগ করব দিয়ে 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে ফর্মুলা। আর জোড় সংখ্যা কতগুলি আছে সেটা বের করা আছে, শেষ জোড় সংখ্যাটা 30, তাকে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা হচ্ছে জোড় সংখ্যা বের করার ফর্মুলা। আর বিজোড় সংখ্যার বের করার ফর্মুলা হচ্ছে শেষ বিজোড় সংখ্যা যোগ 1/2 অর্থাৎ 16, অর্থাৎ n এর মান এটা। তাহলে এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে 16টা আর n এর মানই 16, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 16। ঠিক আছে, চলো নেক্সট দেখো 24 অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার। তাহলে ব্যাসার্ধ কত, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি জানি 2πr, আর ব্যাসার্ধ কত r, তাহলে পার্থক্য কত হবে 74 বলা আছে। এখান থেকে আর কমন নিয়ে নিলাম, তাহলে 2π মানে কি জানি 2 ইন্টু পাই মানে কি 22/7 -1 সমান 74। তাহলে আর ইন্টু কী হবে 22×44 আর এখানে 7 বিয়োগ হবে, তাহলে 44 - 7/7 = 74। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু কী হবে, আর সমান 74, এইটা ওই দিকে যাবে তাহলে পাল্টিকে 7 উপরে চলে যাবে আর নিচে 44 থেকে 7 বাদ দিলে হবে 37, তাহলে 37 দুগুণে 74, অর্থাৎ আর এর মান 7 দুগুণে 14
মিটার। তাহলে আর এর ভ্যালু হলো 14 মিটার, অপশান এ অ্যান্সার। চলো নেক্সট দেখো 25-এর অঙ্কটা বলেছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ মিটার। এটা ধরো ঘনক একটা, এটা একটা ধরো ঘনক। এই ঘনকের এই যে সমতলগুলো, এই তল ছখানা তল আছে, এই ছখানা তলের যে ক্ষেত্রফল সেটা বলা আছে কত, 96 বর্গ সেন্টিমিটার। আর আমরা জানি কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ারের ভ্যালুটা বলা আছে 96। তাহলে 6 কাটছি, 6 কে 6, ঠিক আছে, 6 কে 6, 6 6 36। তাহলে বাহুর মান কত হবে, √16 অর্থাৎ 4। তাহলে বাহুর মান বেরিয়ে গেল 4। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি জানি, ভি ইজিক্যাল টু বাহু কিউব। তাহলে বাহুর মান কত 4, তাহলে বাহু অর্থাৎ 4 কিউব অর্থাৎ 64। তো 64 ঘন সেমি। তাহলে এই ঘনকের আয়তনটা কত হবে, 64 ঘন সেমি, অপশান বি অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের শেষ অঙ্ক ছিল। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং তোমরা যারা নতুন ক্লাসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দিবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।